আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ইংরেজিতে একটা ইডিয়াম আছে, টেকেন ফর গ্রান্টেড। আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন যে ভেবে নেওয়া, অ্যাজিউম করে নেওয়া যে এরকমই তো হবে। যেমন ভারতকে পাকিস্তান এবং বাংলাদেশ ভেবেই নিয়েছে আর ভারত তো এরকমই করবে। কিন্তু এই টেকেন ফর গ্রান্টেড এই বর্মটা যে এবার ভারত ছিঁড়ে ফেলেছে, সেটা পাকিস্তান এবং বাংলাদেশ দুটো প্রতিবেশী দেশ, দুটো শত্রু দেশ ভাবতেই পারেনি। পাকিস্তান বুঝে গেছে যে টেকেন ফর গ্রান্টেড ভারতকে আর করা যাবে না। জঙ্গি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের 12টা সামরিক বিমান ঘাঁটি ভারত ধ্বংস করে দিয়েছে। আর কি কি করেছে তারা এখন হিসেব করছে। এবার বাংলাদেশের পালা। বছরের পর বছর ধরে বাংলাদেশকে ভারত সবচেয়ে বেশি বন্ধুর দেশ স্বীকৃতি দিয়ে এসছে, আর তারাই গত লাস্ট 10 বছর ধরে ভারতবর্ষের বিরোধিতা শুরু করেছে। এবারে এক ঝটকায় বাংলাদেশকে একেবারে হাঁটু গেড়ে বসিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাংলাদেশ। এবং এই মুহূর্তে এই প্রতিবেদন করার সময় যেটা খবর, বাংলাদেশ এবার ভারতের সঙ্গে আলোচনা চায়। পথে এসো বাছাধন। ঠিক কি কি হলো সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে দেশটাকে স্বাধীন করেছিল ভারত, যে দেশটার সঙ্গে ভারতের বাণিজ্য সবচেয়ে বেশি, সেই দেশটা শেষ 10 বছর ধরে ভারতকেই তাদের একমাত্র শত্রু বানিয়ে রেখেছে। বন্ধু বানিয়েছে কারা? যাদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষ তাদেরকে স্বাধীন করেছিল, সেই পাকিস্তানকে বন্ধু বানিয়েছে। সোশ্যাল মিডিয়ায়, এমনকি ক্রিকেট খেলার দিক দিয়ে, ফুটবল খেলার দিক দিয়ে ভারতকেই তারা সবচেয়ে বড় শত্রু বানিয়ে রেখেছে। ভারতের সঙ্গে তাদের বাণিজ্য প্রায় 90%। ভারত থেকে যদি বাংলাদেশে চাল, ডাল, ডিম, আনাজপত্র, সবজি, পেঁয়াজ, রসুন না যায়, এক সপ্তাহ বাণিজ্য বন্ধ হলে তার দাম কয়েক গুণ বেড়ে যাবে। তবু ভারতবর্ষকেই বয়কটের ডাক দেয়, ভারতবর্ষেরই বিরোধিতা শুরু করে। এবার এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া যদি পাকিস্তানের হয়ে কেউ লড়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া। যত রকম ভাবে বাজে খবর, ভুল খবর করা যায় করে গেছে। এবং অন্তত বাংলাদেশের মানুষ এবং এই ভারতবর্ষের, এই বাংলার কিছু মানুষকে অন্তত তারা ব্রেন ওয়াশ করতে পেরেছে। সেই বাংলাদেশকে এবার একেবারে টাইট দিয়ে দিয়েছে ভারতবর্ষ। স্থলপথে আর কোনো বাণিজ্য বাংলাদেশের সঙ্গে হবে না। মোদ্দা কথা, পুরোপুরি বাণিজ্য এখনো বন্ধ হয়নি, এখনো অপশন খুলে রাখা হয়েছে। যদি চৈতন্য হয়, দুটো মাত্র সমুদ্রপথে বন্দরে ব্যবসা হবে, একটা কলকাতা, একটা মুম্বাই। ভাবুন একবার, বাংলাদেশ যে 11টা পয়েন্টে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, সব বন্ধ। বিভিন্ন বর্ডারে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, যেটা আপনারা আমার পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং যেটুকু জানা গেছে, বছরে 157 কোটি ডলারের ব্যবসা করত, আপাতত সব বন্ধ। যে দেশের হাত ধরে স্বাধীনতার মুখ দেখেছিল, সেই ভারতের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষ, এবং এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে। এবং পরিষ্কার ভারত জানিয়ে দিয়েছে যে কোন রকম কোনো পণ্য সোজা পথে, স্থলপথে ভারতে ঢুকবে না। এবং সেই পণ্যের তালিকায় বেশ কিছু পণ্যের নাম আছে। দুটো বন্দর, কলকাতা বন্দর সমুদ্র বন্দর এবং মুম্বাই সমুদ্র বন্দর দিয়ে ঢুকবে, যেটাও কিন্তু অত্যন্ত জটিল। এবং এই ঘটনা, এই যে ভারত স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে না, যদি কেউ ভেবে থাকেন এটা ভারত আগে সিদ্ধান্ত নিল, ভুল করবেন। বাংলাদেশ গত 15ই এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর স্থলপথে ভারত থেকে সুতো আমদানি নিষিদ্ধ করে দিয়েছিল। অর্থাৎ পেছনে কাঠিটা আগে বাংলাদেশ দিয়েছিল, ভারতের সঙ্গে লড়াই করতে আসছে। এই বাংলাদেশ, এই মূর্খ বাংলাদেশিরা এটা জানে না ভারতের সঙ্গে তারা কোনো দিক দিয়েই লড়াই করতে পারবে না। এতদিন তাদেরকে সহ্য করা হয়েছে, কারণ বাংলাদেশকে ভারত নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনোদিন ভাবেইনি। আমাদের বাংলার সঙ্গে ভাষার মিল আছে, আমাদের বাংলার সঙ্গে বাণিজ্যে যোগাযোগ আছে। বাংলাদেশ সরকার শুধুমাত্র ব্যক্তিগত ব্যবসায়ীদের কাছ থেকেই বাণিজ্য করে না, ভারত সরকারের কাছ থেকেও চাল চেয়ে পাঠায়, যেটা ভারত সরকার, ইউনূস সরকার আসার পরেও 2বার দিয়েছে সাপ্লাই। এই মুহূর্তে এই দেশ থেকে বাণিজ্যে সবকিছু যায়,
খাবার ডিমটা পর্যন্ত, ডালটা পর্যন্ত, চালটা পর্যন্ত, পেঁয়াজ রসুন সবকিছু যায়। আর সেই ভারতের সঙ্গে প্রতিদিনের এদের নিত্য দিনের ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ। এবার ভারত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের সঙ্গে স্থলবন্দরে আর কোনো বাণিজ্য হবে না। এবং এই স্থলবন্দরের সঙ্গে বাণিজ্য হয় ইউনিসের বাংলাদেশের সঙ্গে প্রায় 95%, সেটা আপাতত বন্ধ। এবং এই জলবন্দরে, সমুদ্র বন্দরে যদি বাণিজ্য করতে হয় তাহলে বাংলাদেশকে কয়েক হাজার গুণ বেশি টাকা খরচা করতে হবে। যে বাণিজ্যটা তারা বাংলাদেশ থেকে একেবারে চট করে সীমান্ত পেরিয়ে উত্তর পূর্বের 7 সিস্টার্সে তারা ঢুকে পড়তো, সেই 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবার মূর্খের মতন স্বপ্ন দেখতে শুরু করলো বাংলাদেশ, যদি চীনের সাহায্যে 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়া যায়। মোহাম্মদ ইউনূস মূর্খের মতন চীনের মধ্যে গিয়ে বলে এলেন যে 7 সিস্টার্সে ওদের তো আর সমুদ্র পথে যোগাযোগ নেই, সমুদ্র পথে আমরাই হচ্ছি রাজা, আমরাই গার্ডিয়ান। ভারতের নৌবাহিনীকে এই মুহূর্তে আমেরিকা, চীন, রাশিয়া, ইসরায়েল সবাই ভয় পায়। ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধের পর ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যে কি জিনিস সেটা চীন হারে হারে টের পেয়ে গেছে। একটাও চীনা ক্ষেপণাস্ত্র, একটাও চীনা ড্রোন, একটাও তুরস্কের ড্রোন ভারতের মাটিতে প্রবেশ করেনি, আকাশেই ধ্বংস হয়ে গেছে। সেই দেশটাকে, যে দেশের নৌবাহিনীকে এই পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলো মেনে চলে, মান্যতা দেয়, আর মোহাম্মদ ইউনূস মূর্খের মতন বলছেন আমরাই হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান। কোন নোবেল পুরস্কার জয়ীও যে এতটা মূর্খ হতে পারে এবং বাংলাদেশিদের এভাবে বোকা বানাতে পারে আমার ধারণার মধ্যে ছিল না। এবার কি হলো, ভারতের পায়ে পড়েছে বাংলাদেশ, হাঁটু গেড়ে বসে গেছে, ঠিক যেমন পাকিস্তান হাঁটু গেড়ে বসে পড়েছে সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাবার পর। এবার বাংলাদেশ হাঁটু গেড়ে বসে পড়েছে এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলছেন, কি বলছেন তিনি, ক্রেতা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যেকার ব্যবসা চলমান থাকবে। ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনো অফিসিয়ালি কিছু জানি না, আমরা আনুষ্ঠানিকভাবে জানার পর পরবর্তী পদক্ষেপ করতে পারবো। যদি সমস্যা দেখা দেয়, তৈরি হয়, তাহলে উভয় পক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ অন্তত 7 ধরনের পণ্য ভারতে আমদানি হয়, ভারতে রপ্তানি হয়। নতুন যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। আলোচনা করে এই সমস্যার সমাধান করতেই হবে। কে বলছেন? বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের শেখ বশিরউদ্দিন রাস্তায় এসে গেছে। ভারত যদি বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে ভারতের লোকসান হবে অবশ্যই, কিন্তু বাংলাদেশ 1 মাসের মধ্যে শুকিয়ে মরে যাবে, খেতে পাবে না। 7-8 টাকার ডিমের দাম 40 টাকা হয়ে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশে এবং পাকিস্তানে জিনিসের দাম বাড়তে শুরু করেছে। ভারত যদি ডাল না পাঠায়, ডালের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। পেঁয়াজ রসুনের কথা ছেড়ে দিন, বিরিয়ানি করে আর খেতে হবে না। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভারতকে বলছেন আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। বাংলাদেশের তরফে গত 15ই এপ্রিল ভারত থেকে স্থলপথে যে সুতো আমদানি হতো সেটা বন্ধ করে দিয়েছে তারা। অর্থাৎ আমরা বাঁশ দেবো, তোমরা পাল্টে বাঁশ দিলেই আমরা কান্নাকাটি শুরু করব। ভারতকে টেকেন ফর গ্রান্টেড করে দিয়েছিল বাংলাদেশ। ভারত যে কি করতে পারে এই মূর্খদের ধারণার মধ্যে নেই। ভারতের স্থলবন্দরকে ব্যবহার করে বাংলাদেশের অন্য দেশের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ভারতের সঙ্গে 95% বাণিজ্য বন্ধ হয়ে গেল, কারণ বাংলাদেশ স্থলবন্দর ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে ব্যবসা করতে পারবে না। তাদের পক্ষে কলকাতা বন্দর বা মুম্বাই বন্দরে মাল নিয়ে যাওয়া অবিশ্বাস্য ব্যাপার, কয়েক হাজার গুণ খরচা বেড়ে যাবে তাদের। বাংলাদেশ ভারত সীমান্তে ঠিক এভাবেই, যেটা আমার পেছনে স্ক্রিনে আপনারা দেখছেন, এভাবেই লরির পাহাড় জমে গেছে। একের পর এক লরি দাঁড়িয়ে আছে বিভিন্ন সীমান্তে, উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তে এই একই দৃশ্য। দেখা যাক কারা না খেতে পেয়ে মারা যায়। ভারতের সঙ্গে বাণিজ্য করব, ভারতের দয়ায় বেঁচে থাকবো, ভারতের পাঠানো জিনিসপত্রে খেয়ে বেঁচে পড়ে থাকবো, আর ভারতকেই ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করব, বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া যত পারবো বাজে খবর করব, বাংলাদেশের মানুষকে মূর্খ বানাবো। এটা তো আর হতে পারে না। তাই বাংলাদেশকে টাইট দেওয়া শুরু হয়ে গেছে এবং সেই টাইট
দুদিন না যেতে যেতেই এই শেখ বসিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। বাংলাদেশের 95% বাণিজ্য হচ্ছে সড়ক পথে, কারণ পুরোটাই হচ্ছে ভারত দিয়ে ঘেরা, এবং ভারতের এই নিষেধাজ্ঞার কারণে কত ক্ষতি হবে? প্রায় দেখা যাচ্ছে যে $770 মিলিয়ন বাণিজ্যের উপর প্রভাব পড়বে দুই দেশের মোট বাণিজ্যের প্রায় 42%। সমুদ্র পথের তুলনায় সড়ক পথে বাণিজ্যে খরচ অত্যন্ত কম। সমুদ্র পথে ভারতে জিনিসপত্র পাঠাতে গেলে বাংলাদেশের খরচ পড়বে অনেক বেশি, যেটা আর্থিকভাবে দুর্বল বাংলাদেশের পক্ষে বড় ধাক্কা। আমেরিকা এবং চীনের উপর যে চড়া শুল্ক আরোপ করেছে ভারতবর্ষ, আমেরিকা এবং চীনকে যে শুল্ক যুদ্ধে নামিয়েছে ভারতবর্ষ, বাংলাদেশের প্রতি এই পদক্ষেপ তার চেয়েও অত্যন্ত কঠিন। এবার রীতিমতো বিপাকে পড়ে আলোচনার মাধ্যমে এই সমস্যা মেটানোর বার্তা দিল ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার। এই মূর্খদের একেবারে হাঁটু গেড়ে বসিয়ে দিলেই হবে না, এদিকে বুঝিয়ে দিতে হবে 1 মাস যদি বাণিজ্য বন্ধ থাকে তাহলে বাংলাদেশের মানুষের কি হাল হতে পারে। বাণিজ্য বাংলাদেশের সঙ্গে ভারতের উচিত পুরোপুরি বন্ধ করে দেওয়া, কিন্তু ভারতেও তো বাংলাদেশের প্রতি প্রীতি অনেক লোক আছে না। যে ধর্মের কারণে তুরস্ক ভারতের সবকিছু সাহায্য পাওয়ার পরেও পাকিস্তানকে সাপোর্ট করে, সেই ধর্মের কারণে আমাদের দেশের অনেকেও এখন বাংলাদেশের সঙ্গে নিজেদের প্রয়োজনে অবশ্য বাণিজ্য বন্ধ করতে চায় না। ভারতের সুবিধা হবে, ভারতের ঘাড়ে চেপে বাংলাদেশ যে ব্যবসা করত, পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলাদেশি পণ্যের নিষেধাজ্ঞায় 1000 কোটি টাকার ব্যবসা বাড়তে পারে ভারতের পোশাক শিল্পের। 1000 কোটি টাকা, ভাবুন, ভারতবর্ষ বাংলাদেশের জন্য নিজের 1000 কোটি টাকা খরচা করত। পরিষ্কার জানতে পারছি যে পোশাক সহ বেশ কয়েকটি পণ্য স্থল সীমান্ত দিয়ে ভারতে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড শনিবার এই বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা জানিয়ে দিয়েছে, এবং ভারতের ব্যবসায়ীরা বলছেন যে ঘরোয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশের কারণে একেবারে ধ্বংস হয়ে গেছিল, এবার 1000 কোটি টাকার 1000 কোটি টাকার ব্যবসা বাড়াতে পারে। তাহলে আমাদের ব্যবসায় বাড়ুক, অসুবিধার কি আছে? আমরা একটা গেঞ্জি কিনতাম 40 টাকার, এখন না 10 টাকা বাড়তি দিয়ে 50 টাকায় গেঞ্জিটা কিনবো। ভারতের হুঁশিয়ারি শিল্পের কাছ থেকে অসুবিধা কোথায়? আমাদেরকে একটু বলিদান তো দিতে হবে না এই রকমের এই বেঈমান বন্ধুগুলোকে সাহায্য করতে। এরকম বেঈমান বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। আমরা কিছুটা ক্ষতি পুষিয়ে নেবো আমাদের। বাংলাদেশ পাকিস্তানের মতন বন্ধুদের চেয়ে শত্রু অনেক ভালো, একেবারে সরাসরি এরা শত্রুতা করুক, এটাই ভারতবর্ষ এখন চায়। বন্ধুত্বের ছদ্মবেশে একদিকে পিঠে ছুরি মারবো, একদিকে বাণিজ্য করবো, এটা হবে না। প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মোদী যে ট্রেড এবং টেরর একসঙ্গে হবে না।